হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। 2023-24 মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপার থেকে আবার একটি পেজের সলিউশন নিয়ে তোমাদের জন্য চলে এসেছি। তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে এবং অল বাটনটা ক্লিক করে রাখো, যাতে করে আমি ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক শেয়ার করো। দেখো, আজকে আমি করাবো 988 নাম্বার পেজের রাইটিং সেকশনটা। এর আগের প্রত্যেকটা পেজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। প্রত্যেকটা পেজে সিন, আনসিন, গ্রামার, রাইটিং সব করানো আছে। যদি তোমরা না দেখে থাকো সেই ভিডিওগুলো, তাহলে এই ভিডিওটা ডেসক্রিপশন বক্স দেখো, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। আর 988 নাম্বার পেজের রাইটিংটা করলে এই পেজটাও কমপ্লিট হয়ে যাবে। তো অবশ্যই কিন্তু আগের পেজের ভিডিওগুলো দেখে নাও। রাইটিং সেকশন তোমরা 991 নাম্বার পেজে পাবে। দেখো যে তিনটে রাইটিং তোমাদের আছে, তার মধ্যে আছে একটা প্যারাগ্রাফ রাইটিং, একটা লেটার রাইটিং এবং একটি স্টোরি রাইটিং। তিনটেই করিয়ে দেবো। তো প্রথমে দেখে নেবো প্যারাগ্রাফটা কি আছে। রাইট এ প্যারাগ্রাফ উইদিন 100 ওয়ার্ডস অন দ্য মোস্ট মেমোরেবল ডে ইন ইয়োর লাইফ বেসড অন দ্য ফলোইং পয়েন্টস। এখানে কিছু পয়েন্ট দেওয়া আছে, তো সেই পয়েন্ট ফলো করে তোমাকে প্যারাগ্রাফ লিখতে হবে তোমার জীবনের সব থেকে স্মরণীয় দিন সম্পর্কে। তো কিভাবে প্যারাগ্রাফটা লিখবে একবার দেখে নাও। দেখো, এ মেমোরেবল ডে ইন মাই লাইফ, আমার জীবনে স্মরণীয় দিন। এভরিওয়ান হ্যাজ সাম স্পেশাল ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন লাইফ। প্রত্যেকের জীবনেরই কিছু গুরুত্বপূর্ণ এবং স্পেশাল দিন থাকে, ইভেন্ট থাকে। দেয়ার আর সাম ইভেন্টস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস ইন মাই লাইফ টু। আমার জীবনেও কিছু এরকম স্মরণীয় ঘটনা বা মুহূর্ত আছে। ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল ইভেন্ট ইন মাই লাইফ ইজ মাই ফার্স্ট ডে অ্যাট স্কুল। আমার জীবনের এইরকম একটি সব থেকে গুরুত্বপূর্ণ যে ঘটনা, সেটা হচ্ছে আমার স্কুলের প্রথম দিন। নাও আই এম এ স্টুডেন্ট অফ ক্লাস 10। এখন আমি ক্লাস 10-এর স্টুডেন্ট। বাট I can clearly remember the day of my first day of at school. কিন্তু আমার এখনো মনে আছে, খুব ভালোভাবে মনে আছে আমার স্কুলের প্রথম দিনটা। ইট ওয়াজ দ্য মান্থ অফ জানুয়ারি 2013। 2013 সালের জানুয়ারি মাস ছিল এটা। আই ওয়াজ দেন অনলি 6 years old। আমার বয়স তখন মাত্র 6 বছর। মাই ফাদার প্রপোজড দ্যাট আই শুড বি অ্যাডমিটেড ইনটু এ স্কুল ইন ক্লাস 1 দ্য নেক্সট ডে। আমার বাবা বলল কালকে আমাকে স্কুলে ভর্তি করা হবে ক্লাস 1-এ। আই ওয়াজ ভেরি এক্সাইটেড। আমি খুবই উত্তেজিত ছিলাম। When I stepped inside the school compound with my father, I was somewhat afraid. যখন আমার বাবার সাথে আমি স্কুলের কম্পাউন্ডে মানে স্কুলের গ্রাউন্ডে পা রাখলাম, তখন আমি খুবই ভয় পেয়েছিলাম। I saw many students on the school campus. দেখলাম স্কুলের ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী। Some were playing, some were talking to each other. কিছুজন খেলছে, কিছুজন একে অপরের সাথে কথা বলছে। Finding me in a new environment, my heart began to beat. নতুন একটা পরিবেশে আমি নিজেকে দেখতে পেয়ে আমার হার্টবিট বেড়ে গেছিল। At first my father took me to the headmaster's room. প্রথমে আমার বাবা আমাকে হেডমাস্টার মশাইয়ের ঘরে নিয়ে গেলেন। I felt very nervous. আমার তো খুবই নার্ভাস লাগছিল। But he was really a kind man. কিন্তু তিনি খুবই দয়ালু মানুষ ছিলেন। He asked me my name. তিনি আমাকে আমার নাম জিজ্ঞেস করলেন। Then he asked me some questions. তারপর তিনি আমাকে কয়েকটা প্রশ্ন করলেন। He was very pleased to hear my answer and called a teacher to take me in the class. তিনি আমার উত্তরগুলো শুনে খুবই খুশি হলেন এবং একজন টিচারকে ডেকে বললেন যে আমাকে ক্লাসে নিয়ে যেতে। হি ইন্ট্রোডিউসড মি টু মাই ক্লাসমেট। সেই স্যার আমাকে আমার ক্লাসমেট বা আমার ক্লাসের বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দিলেন। মাই ক্লাসমেটস রিসিভড মি ওয়ার্মলি। আমার ক্লাসমেটরাও আমাকে সাদরে গ্রহণ করলো। আই ফেল্ট ভেরি হ্যাপি। আমি খুবই খুশি হলাম। আই উইল নেভার ফরগেট সাচ ইভেন্ট। এইরকম একটি ঘটনা আমি কোনো দিন ভুলবো না। তো আমার জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে আমার স্কুলের প্রথম দিন। তোমাদের যদি জীবনে অন্য কোনো স্মরণীয় ঘটনা থাকে তাহলে সেটাও লিখতে পারো, তোমাদের মতন করে লিখবে, নিজের মতো করে, আরও ভালো হবে সেটা। তো আর যদি চাও এইটা লিখবে তাহলে এটাও লিখতে পারো। তো ভালো করে একবার দেখে নাও। চলে আসবো নেক্সট রাইটিং এ 8-এর দাগে। রাইট এ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং এ কালচারাল প্রোগ্রাম ইউ হ্যাভ অ্যাটেন্ডেড রিসেন্টলি। ইউর লেটার শুড ইনক্লুড দ্য ফলোইং পয়েন্টস। তাহলে এখানে কিছু পয়েন্ট আছে, সেই পয়েন্ট ফলো করে তোমাকে একটা লেটার লিখতে হবে যে তুমি কিছুদিন আগেই একটা কালচারাল প্রোগ্রামে রিসেন্টলি গেছিলে, একটা কালচারাল প্রোগ্রামে মানে কালচারাল প্রোগ্রাম দেখতে গেছিলে। তো সেখানে তোমার কীরকম কী অভিজ্ঞতা হলো সেটা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি। এটা একটা পার্সোনাল লেটার। তো পার্সোনাল লেটার লেখার ক্ষেত্রে বলেছি যে চিঠি লিখছে সবসময় উপরে ডান দিকের কোণে তার ঠিকানা মানে তোমার ঠিকানাটা লিখবে। এবারে শুরু করবে এভাবে, ডিয়ার বলে বন্ধুর নাম, হাউ আর ইউ কেমন আছো, ফর এ লং টাইম উই ওয়্যার অ্যাওয়ে ফ্রম ইচ আদার, অনেকদিন তোমার সাথে দেখা হয়নি। আই হোপ ইউ আর ওয়েল বাই দ্য গ্রেস অফ গড, আশা করি ভগবানের কৃপায় তুমি ভালোই আছো। আই ওয়ান্টেড টু শেয়ার উইথ ইউ অ্যাবাউট এ কালচারাল প্রোগ্রাম আই অ্যাটেন্ডেড রিসেন্টলি। আমি আজকে চিঠিতে তোমার সাথে একটা ঘটনার কথা শেয়ার করব। কি ঘটনা না, কিছুদিন আগেই আমি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গেছিলাম
পেয়েছিলাম সেই ব্যাপারে আমি তোমাকে চিঠিটা লিখছি। It was an amazing experience filled with music, dance and traditional programs from different parts of the world. এটা খুব সুন্দর একটা এক্সপেরিয়েন্স ছিল, কারণ এখানে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মিউজিক, ডান্স, ট্র্যাডিশনাল প্রোগ্রাম নিয়ে হাজির হয়েছিল অনেকেই। দ্য অ্যাটমসফিয়ার ওয়াজ ফিল্ড অফ এনজয়মেন্ট। গোটা পরিবেশটা একেবারে উত্তেজনায় ভরে উঠেছিল। এনজয়মেন্টের এরকম একটা পরিবেশ ছিল, আনন্দ কর একটা পরিবেশ। পরের প্যারাগ্রাফ, I particularly enjoyed the dance performance from Africa. It was a mix of rhythm and vibrant colors. আমার বিশেষ করে ভালো লেগেছে আফ্রিকান যে ডান্স পারফরমেন্স সেটা, কারণ এখানে বিভিন্ন ধরনের ছন্দ, বিভিন্ন কালারের মিশ্রণ ছিল। The music was so upbeat that I found myself tapping my feet along to the beat. মিউজিকটা এতটাই সুন্দর ছিল যে আমিও নিজেকে ধরে রাখতে পারিনি, মানে আমিও একটু নেচে নিয়েছি। The traditional Indian dance was also a treat to the eyes with the intricate moves and colorful customs. এমনকি ট্র্যাডিশনাল যে ইন্ডিয়ান ডান্স ছিল, ভারতীয় যে নৃত্য, সেটাও কিন্তু খুব সুন্দর ছিল, সেটাও আমার চোখকে একেবারে মুগ্ধ করলো। এত বেশি কালারফুল কস্টিউম তারা পরেছিল যে আমার খুবই ভালো লেগেছে। নেক্সট প্যারাগ্রাফ, ওভারঅল ইট ওয়াজ এ গ্রেট অপরচুনিটি টু লার্ন অ্যাবাউট ডিফারেন্ট কালচার্স অ্যান্ড অ্যাপ্রিসিয়েট দ্য বিউটি অফ দেয়ার ইউনিক ট্র্যাডিশনস। আর সর্বোপরি এই অনুষ্ঠানের মাধ্যমে আমি বিভিন্ন দেশের বিভিন্ন কালচার সম্পর্কে জানতে পারলাম, না তাদের যে কী কোন তাদের মানে কোন ট্র্যাডিশন বা কোন উৎসবটা, কোন সংস্কৃতিটা তাদের মধ্যে ইউনিক একটা ব্যাপার, সেটাও জানতে পারলাম। আই হোপ ইউ ক্যান অ্যাটেন্ড এ সিমিলার প্রোগ্রাম সুন অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ম্যাজিক ফর ইউর সেলফ। আশা করি তুমিও খুব তাড়াতাড়ি এরকমই একটা কালচারাল প্রোগ্রামের এক্সপিরিয়েন্স করবে, যাতে করে এই যে কালচারাল প্রোগ্রামের যে একটা ম্যাজিক রয়েছে সেটা নিজেও উপলব্ধি করবে। তো এই ছিল লেটারটা। তারপরে শেষে লিখবে ডান দিকের কোণে ইয়োর লাভিং ফ্রেন্ড বলে তোমার নাম, এবং চিঠির শেষে একেবারে নিচে বাঁ দিকের কোণে যাকে চিঠি পাঠাচ্ছ তার নাম ঠিকানা। বারবার কিন্তু একই কথা আমি বলি যে কোথায় কার ঠিকানা লিখবে সেটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে, কারণ ভুলভাল লিখে দিলে হবে না। চিঠির ক্ষেত্রে একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, যে কোনো রাইটিংয়ের একটা নির্দিষ্ট প্যাটার্ন থাকে, একটা স্ট্রাকচার থাকে, সেইটা কিন্তু ফলো করতে হবে। তার উপরে কিন্তু নাম্বার আছে। তো খুব ভালো করে একবার দেখে নাও। পার্সোনাল লেটার আগে বহুবার করিয়েছি, যারা প্রতিদিন দেখো তাদের এতদিনে নিশ্চয়ই রেডি হয়ে গেছে কিভাবে কি লিখতে হয়। তো এটাও একবার তোমরা খুব ভালো করে চোখ বুলিয়ে নাও। চলে আসবো পরের রাইটিংয়ে। রাইট এ স্টোরি উইদিন 100 ওয়ার্ডস ইউজিং দ্য গিভেন হিন্টস, গিভ এ টাইটেল টু দ্য স্টোরি। এখানে একটা হিন্টস দেওয়া আছে কিছু, সেই হিন্টস ফলো করে তোমাদের একটা গল্প লিখতে হবে, একটা সুটেবল টাইটেল দিতে হবে। এখানে দেখো সেই শেয়াল আর কাকের ঘটনা, গল্পটা যে আছে সেটা দেওয়া হয়েছে, যে কীভাবে কাকের মুখ থেকে মাংস পড়ে গেল এবং শেয়ালটা নিয়ে পালিয়ে গেল, সেই গল্প। তো দেখো কিভাবে লিখবে গল্পটা। আমি গল্পের নাম দিয়েছি এ ফুলিশ ক্রো অ্যান্ড এ ক্লেভার ফক্স, একটি বোকা কাক এবং চালাক শেয়াল। ওয়ান্স দেয়ার ওয়াজ এ ফুলিশ ক্রো, একদা একটি বোকা কাক ছিল। ওয়ান ডে ইট ওয়াজ ফ্লাইং ওভার এ মিট শপ, একদা সে মাংসের দোকানের ওপর দিয়ে উড়ে যাচ্ছিল। When the shopkeeper looked behind, it stole a piece of meat. যখন এই শপকিপার অন্যদিকে তাকিয়েছে তখন কি করলো, ওই কাকটা শপকিপার ওই দোকানদারের দোকান থেকে একটা মাংসের টুকরো নিয়ে চুরি করে নিল। দ্য শপকিপার ডিড নট সি দ্য ক্রো স্টিলিং দ্য পিস অফ মিট ফ্রম হিজ শপ, দোকানদার দেখেনি যে তার দোকান থেকে কাক ওই মাংসের টুকরো চুরি করেছে। দ্য ক্রো ফ্লিউ টু এ ডিস্টেন্ট ট্রি, কাকটা উড়ে গিয়ে একটা দূরে গাছের ওপর বসলো। অ্যান্ড স্যাট অন এ ব্রাঞ্চ অফ ট্রি, গাছের ডালে বসলো। আন্ডার দ্য ট্রি দেয়ার ওয়াজ এ স্লাই ফক্স হু নোটিসড ইট, গাছের নিচে একটা চতুর শিয়াল ছিল যে ব্যাপারটা দেখলো। দ্য ফক্স ওয়াজ গ্রিডি অ্যান্ড ক্লেভার অলসো, শিয়ালটা খুব লোভী ছিল এবং চালাকও ছিল। হি থট ফর সামটাইমস অ্যান্ড আস্কড দ্য ক্রো টু সিং এ সং উইথ ইটস বিউটিফুল ভয়েস, কিছুক্ষণ সে ভাবলো, তারপরে সে কাকটাকে বলল, কাক তোমার এই সুন্দর গলায় দয়া করে একটা গান শোনাবে? দ্য ক্রো ফেল্ট প্রাউড অ্যান্ড স্টার্টেড সিঙ্গিং, যখনই সুন্দর গলা বলেছে তো ওই কথাটা শুনে কাক তো খুবই গর্ববোধ করলো এবং গান গাইতে শুরু করলো। হুইন হি ওপেন্ড হিজ মাউথ দ্য পিস অফ মিট ফেল ডাউন, যখনই সে গান গাওয়ার জন্য মুখ খুললো তখনই কি করলো, তার মুখ থেকে মাংসের টুকরোটা নিচে পড়ে গেল। দ্য ক্লেভার ফক্স হুইচ হ্যাড জাস্ট বিন ওয়েটিং ফর দিস ভেরি মোমেন্ট কট দ্য মিট ইন হিজ মাউথ অ্যান্ড গালপড ইট ডাউন হিজ থ্রোট, যখনই চালাক যে শেয়াল সে তো অপেক্ষাই করছিল এই মুহূর্তের জন্য, তো যেমনি মাংসের টুকরোটা পড়লো সে সঙ্গে সঙ্গে মাংসের টুকরোটা নিয়ে গিলে খেয়ে নিল। অ্যান্ড খেনটা নিয়ে পালালো, বা গিলে খেয়ে নিয়ে পালালো লিখলেও হবে, খেয়ে নিল বললেও হবে, যাই হোক। তো এই ছিল গল্পটা, বোকা কাকের গল্প এবং চতুর শেয়াল যে কাককে বোকা বানিয়ে তার থেকে মাংসের টুকরোটা নিয়ে নিয়েছিল।
তো ভালো করে একবার দেখে নাও গল্পটা। 988 নাম্বার পেজে রাইটিং পোর্শনটা কমপ্লিট হয়ে গেল। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ পরের পেজে এর ভিডিওগুলো খুব তাড়াতাড়ি নিয়ে চলে আসবো। তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটার সাথে যুক্ত থাকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।